হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরও একটা নতুন ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি সবসময়ের মতো সিয়াম ভাইয়া। 10 মিনিট স্কুলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। সো আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম, কেএসপি পড়েছিলাম, কেআইপি পড়েছিলাম। কেএসপি কেআইপি কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে হচ্ছে আমরা একটু কেএসপি কেআইপির মধ্যে সম্পর্ক শিখবো, অ্যান্ড সেটা দিয়ে কোনো একটা দ্রবণে অধক্ষেপ পড়বে কি পড়বে না, কিসের উপর ডিপেন্ড করে, বা দ্রবণটা সম্পৃক্ত হবে কি হবে না সেগুলো বের করা শিখবো। ঠিক আছে? সো আসলে শুরু করি একটা ম্যাথ দিয়ে, যেটা বেসিক্যালি আগের দিনের টপিকের সাথে রিলেট। সো এই ম্যাথে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে হচ্ছে কি সাধারণ তাপমাত্রা MgOH2 এর দ্রাব্যতা গুণফল হচ্ছে 1.96 × 10⁻11। এখন বলছে MgOH2 এর সম্পৃক্ত জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা তোমার বের করতে বলছে। তাহলে জিনিসটা কিভাবে হয়েছে দেখো, এই টাইপের ম্যাথগুলো কিন্তু হচ্ছে অনেক সময় এমসিকিউতেও আসে আর হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, বলছে হচ্ছে গিয়ে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল তোমার দেয়া আছে। তাহলে এই যে এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বিয়োজিত হয় সেটা দেখো, MgOH2 ভেঙে কি হয় Mg2+ আর OH মাইনাস, কিন্তু দুইটা OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, রাইট? সো এখন দেখো MgOH এর এইটা 1 মোল, এইটা 1 মোল, কিন্তু এখানে কিন্তু 2 মোল আছে। তাহলে MgOH2 এর দ্রাব্যতা যদি S হয়, Mg2+ এর দ্রাব্যতাও হবে S, বাট হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা কিন্তু হয়ে যাবে 2s, রাইট? তাহলে এইটার দ্রাব্যতা হয়ে যাবে হচ্ছে 2s। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো দ্রাব্যতা গুণফল কি হবে, s ইন্টু 2s হোল স্কোয়ার। আগের দিনের ভিডিও যদি দেখে থাকো, লাস্ট ভিডিও যদি দেখে থাকো, তাহলে তোমরা জানো s ইন্টু 2s হোল স্কোয়ার হবে। তাহলে আলটিমেটলি এটা আসে হচ্ছে 4s³ এরকম কিছু একটা, রাইট? এখন দেখো কেএসপির ভ্যালু তোমাকে দেয়া আছে, আবার হচ্ছে কেএসপির ফর্মুলা আমরা জানি। তাহলে সেখান থেকে আমাদের বলতো 1.96 × 10⁻11, অ্যান্ড এখানে দেখো ভেঙেই করা আছে s ইন্টু 2s² হবে, রাইট? সো এখানে চলে আসবে 4s³। তাহলে এখান থেকে 4s³ = 1.96 × 10⁻11 কিভাবে পাইলাম? এই যে দেখো, এখানে দ্রাব্যতা গুণফল আমাদেরকে বলে দিছে। বুঝতে কি পারছো? সো 4s³ = যা আছে সেটা দেয়াই আছে। এখন s এর ভ্যালু বের করা খুবই ইজি। এই যে s³ = 4 ওই পাশে চলে যাবে নিচে, তাহলে s হচ্ছে কিউবিক রুট করে হচ্ছে 1.698 × 10⁻⁻4 মোল পার লিটার পাইছি। s এর ভ্যালু বুঝছো, s এর ভ্যালু। কিন্তু কথা হচ্ছে MgOH একটু আগেই দেখাইছে 2 যখন ভেঙে যায়, ভেঙে কি হয় Mg2+ হয়, তাই না? Mg2+ হচ্ছে, আর কি হচ্ছে OH মাইনাস, কিন্তু OH এর আগে একটা 2 আছে, রাইট? OH এর আগে 2 আছে। তাহলে এটা যদি S হয়, এইটার ঘনমাত্রা আমরা দেখতেছিলাম 2s, তাহলে আমার OH এর ঘনমাত্রা কত? OH এর ঘনমাত্রা হচ্ছে ইজি 2s। তাহলে s এর ভ্যালু বের করছি, OH এর ভ্যালু কিন্তু বের করি নাই, ঘনমাত্রা বের করি নাই। সো OS এরটা বের করার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে, কারণ 2s। তাহলে আসতেছে হচ্ছে 3.39 × 10⁻⁻4 মোল পার লিটার। ক্লিয়ার? আর হচ্ছে তারপর হচ্ছে গিয়ে কি বলছে দেখো, গ্রাম পার লিটার আর মোল পার লিটার এককে। এটা আমি পাইছি মোল পার লিটারে। এটা আমি কিসে পাইছি? এটা আমি পাইছি মোল পার লিটারে। কারণ আমি বলছিলাম যে কেএসপির যে ভ্যালুটা যেটা দেয়া থাকে, ইউনিট ছাড়া যেটা দেয়া থাকে, সেটা বেসিক্যালি দ্রাব্যতা যখন মোল পার লিটারে থাকে তখন কেএসপি ক্যালকুলেট করলে যেটা আসে সেটা দেয়া থাকে। সো আমার হচ্ছে দ্রাব্যতা মোল পার লিটারেই আমার বের হবে কেএসপি থেকে, আমি যদি এখন দ্রাব্যতা আনতে চাই। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমি গ্রাম পার লিটারে যাওয়ার জন্য কি করব? কিছু না, মোল থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হবে? OH এর যে আণবিক ভর, যেটা কি হবে, আণবিক ভর কত হবে? 17, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 16 + 1 17, সেটা দিয়ে জাস্ট গুণ করে দিতে হবে। সো 3.39 × 10⁻⁻4 এর সাথে 17 গুণ করে দাও, তাহলে যা অ্যান্সার আসবে সেটাই। বুঝতে পারছো? খুবই ইজি ম্যাথ, কিন্তু একটু হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এখানে আটকে যাব। খুবই সহজ, দ্রাব্যতা গুণফল দেয়া আছে, সেখান থেকে আমরা s বের করছি, অ্যান্ড যেহেতু হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যেটা আছে সেটার ঘনমাত্রা হচ্ছে 2s, দ্যাটস ওয়াই হচ্ছে আমার যে s এর ভ্যালু সেটার সাথে 2 গুণ দিলে আমি হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। ক্লিয়ার? মাথায় ঢুকছে? ওকে। আগে এখন হচ্ছে আমরা কিছু সম্পর্ক দেখব, কেএসপি আর কেআইপি এর মধ্যে সম্পর্ক দেখব। আমরা লাস্ট দিন হচ্ছে কেএসপি কেআইপি পড়ছিলাম, আজকে হচ্ছে ওদের একটা রিলেশন দেখার ট্রাই করব। দেখো, কেআইপি যদি কেএসপির চেয়ে ছোট হয়, কেআইপি কি ছিল? আয়নিক গুণফল। আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের জন্য। এখন আমি হচ্ছে গিয়ে ধরো যে আমার কাছে একটা পার্টিকুলার দ্রবণ দেয়া আছে, সেটা হচ্ছে AgCl, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে ভেঙে কি হয়? Ag+
আর হচ্ছে Cl মাইনাস। তো ধরো আমি যেটা করছি Ag, হ্যাঁ এটা এইভাবে কেন লিখলাম, এটা ভেঙে হয় হচ্ছে Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস। ওকে, তো আমি যদি এই দ্রবণগুলা, এই যে আয়নগুলো উৎপন্ন হয়েছে সেই আয়নগুলোকে যদি আমি জাস্ট গুণ করে দিই Ag প্লাস আর Cl মাইনাস, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আয়নিক গুণফল পাবা। ওকে, আয়নগুলোর ঘনমাত্রা আমি যদি গুণ করে দিই যেটা পাবা সেটা হচ্ছে কি আয়নিক গুণফল। এখন সেইটা যদি কেএসপির চেয়ে ছোট হয় আয়নিক গুণফলটা, তাহলে দ্রবণটাকে আমি বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, রাইট? কেআইপি যদি কেএসপির চেয়ে ছোট হয় তখন আমি সেই দ্রবণটাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। সো দেখো, এই যে Ag প্লাস আর Cl মাইনাস এই আয়ন দুইটা ঘনমাত্রা গুণ করলে আমি যেটা পাচ্ছি সেটা আয়নিক গুণফল, রাইট? এখন এই আয়নিক গুণফল কেআইপি যদি কেএসপির চেয়ে ছোট হয়, কেএসপি কিন্তু একটা কনস্ট্যান্ট, বলছিলাম আগের দিনও কেএসপি একটা কি কনস্ট্যান্ট, কেএসপির চেয়ে ছোট হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, রাইট? ওকে, আচ্ছা আমি আবার গুণ করছি, গুণ করার পর আমি দেখলাম যে কেআইপিটা আমি পাইছি সেটা হচ্ছে কেএসপি সমান হয়ে গেছে। কেআইপি আর কেএসপি সমান হয়ে গেছে মানে হচ্ছে ওই দ্রবণটায় আমি হচ্ছে আয়নগুলো গুণ করছি, গুণ করে আমি যেটা পাইছি সেটাকে আমি কেআইপি বলতেছি, এন্ড ওইটা আমি কেএসপির যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটার সাথে মিলাই দেখলাম সমান হয়ে গেছে। তার মানে এখানে বোঝা গেল যে দ্রবণটা হচ্ছে তাহলে আমার একটা সম্পৃক্ত দ্রবণ, এন্ড সম্পৃক্ত দ্রবণ দেখেই আমি যখন আয়নগুলো গুণ করছি সেটার ভ্যালুটা কেএসপি সমান আসছে। এন্ড সম্পৃক্ত দ্রবণেই তো আয়নগুলো গুণ করলে কেএসপি সমান ভ্যালু পাওয়া যাবে, রাইট? বুঝতে পারছো? আর যদি বাই এনি চান্স কেআইপি এর ভ্যালু কেএসপির চেয়ে বড় চলে আসে তখন হচ্ছে বুঝতে হবে যে কিছু পরিমাণ দ্রব ওই দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? কারণ ওখানে দ্রবের পরিমাণ অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে, ওই মানে যে দ্রাবকটা আছে যতটুকু ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি আমি দ্রব ওখানে ঢেলে দিছি। মাথায় ঢুকছে? তাহলে আসো আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। দেখো এই ম্যাথে কি বলা হয়েছে, এই ম্যাথে বলা হয়েছে হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 200 ml কি আছে 0.04 m কে আছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড আছে। ওকে, এটা আছে। আর কি আছে 100 ml 0.01 m 0.01 m 100 ml কে আছে Na2SO4 আছে। আচ্ছা দেখো, এদেরকে যখন মেশানো হয় তখন একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা হয় দেখো, সমস্যা হচ্ছে যে CaCl2 দ্রবণে আমি যদি ভেঙে দেখাই কি আছে Cl2 প্লাস আছে আর হচ্ছে 2Cl মাইনাস আছে, রাইট? আবার হচ্ছে Na2SO4 এখানে কে আছে, এটাকে এরা ভাঙলে পাওয়া যায় 2Na প্লাস SO4 2 মাইনাস। ওকে, সো এদেরকে যদি মেশানো হয়, এই দুইটা দ্রবণকে যদি একসাথে মেশানো হয় তাহলে যে জিনিসটা হবে এই ক্যালসিয়াম আর হচ্ছে এই যে সালফেট, এরা মিলে যদি ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করে, সেই ক্যালসিয়াম সালফেট হচ্ছে অধক্ষিপ্ত হবে কি হবে না সেটা আমার বের করতে হবে। কিভাবে? তাহলে দেখো এদের দুইটাকে মেশানো হবে, মেশানো হলে সেখানে কে কে আছে, ক্যালসিয়াম আছে আর হচ্ছে সোডিয়াম আছে, আর ওইদিকে কে আছে, ক্লোরিন আছে আর হচ্ছে ক্লোরাইড আয়ন আছে আর হচ্ছে সালফেট আয়ন আছে। এই ক্যালসিয়াম আর হচ্ছে সালফেট হচ্ছে যুক্ত হবে, যুক্ত হয়ে কি গঠন করবে, CaSO4 গঠন করবে। আমার কাজ হচ্ছে সিম্পল, আমার হচ্ছে CaSO4 এর কেএসপি দেয়া আছে। এখন কোয়েশ্চেন করতে পারে ভাই, আচ্ছা ফার্স্টে কোয়েশ্চেন করতে পারে উভমুখী কেন ভাই? এই আল্লাহর দুনিয়ায় সব বিক্রিয়াই উভমুখী। হ্যাঁ, সো এখানে দেখো এখানে বলা হয়েছে হচ্ছে কেএসপি দেয়া আছে, কেএসপি যেহেতু দেয়া আছে আমার হচ্ছে জাস্ট কিচ্ছু করার নাই, ক্যালসিয়ামের ঘনমাত্রা আমি বের করব মিশ্রণে, ক্যালসিয়াম আয়নের সালফেট আয়নের ঘনমাত্রা আমি বের করব, বের করে হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা Ca2+ আর হচ্ছে সালফেটের ঘনমাত্রা SO4 2- গুণ করে দিয়ে আমি কি বের করব, কেআইপি বের করব। যদি দেখি যদি কেআইপি কেএসপির চেয়ে বড় চলে আসে, কেএসপির ভ্যালু তো দেয়াই আছে, যদি কেআইপি কেএসপির চেয়ে বড় চলে আসে তাহলে হচ্ছে অধক্ষেপ পড়বে। ইজি, বুঝতে পারছো? আমার অ্যাকশন প্ল্যান বুঝতে পারছো? আমি কি কি করব, আমার প্ল্যান বোঝা গেছে। আমার কেএসপি দেয়া আছে, আমি কোনোভাবে কেআইপি বের করব। কেআইপি কার বের করব, এই CaSO4 এর, ক্যালসিয়াম সালফেটের। সো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বের করব, সালফেট আয়নের ঘনমাত্রা বের করব, দুইটা গুণ করে দেব, কোনো কাজই নাই।
বুঝতে কি পারছো? আচ্ছা ঠিক আছে, সেটা করার জন্য আমার কি কি করতে হবে এবার দেখো। এখানে হচ্ছে Ca2+ এর প্রাথমিক আয়তন। এইখানে না একটা ব্যাপার আছে, দেখো এখানে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেয়া আছে কত, 0.04 মোলার, রাইট? সো এই ঘনমাত্রায় কি আমি ইউজ করতে পারবো না? অ্যান্সার হচ্ছে পারবা না। কেন পারবা না? পারবা না কারণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা দেয়া আছে সেটা দেয়া আছে হচ্ছে 200 ml দ্রবণে। বাট তুমি যখন হচ্ছে গিয়ে এই 200 ml আর 100 ml এর দুইটা দ্রবণ মিশাইছো এখানে, তখন এই দ্রবণের আয়তন হয়ে গেছে হচ্ছে 300 ml। তোমার এই নতুন আয়তনের দ্রবণের জন্য প্রত্যেকটার আলাদা আলাদা ঘনমাত্রা বের করতে হবে। সো অ্যাকশন প্ল্যান আমাদের বুঝতে পারছো? অ্যাকশন প্ল্যান হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বের করা, সালফেট আয়নের ঘনমাত্রা বের করে জাস্ট গুণ করে দিয়ে কেআইপি বের করে, কেআইপি থেকে আমি কেএসপির সাথে তুলনা করব, করে টোরে হচ্ছে গিয়ে আমি বের করে ফেলবো অধক্ষেপ পড়বে কি পড়বে না, রাইট? আচ্ছা, কিন্তু কথা আছে, কথা হচ্ছে আমি যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইউজ করব সেটা কি এই ঘনমাত্রা ইউজ করব, এই যে CaCl2 থেকে যে ঘনমাত্রা পাবো 0.04 এটা কি ইউজ করব? অ্যান্সার হচ্ছে না। কারণ হচ্ছে ভাইয়া দেখো, আমি যেই জায়গায় কেআইপির ভ্যালু বের করতেছি সেটা কিন্তু মিশ্রণে, রাইট? মিশানোর পর কাহিনী ঘটতেছে। আমি হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর সালফেটের ঘনমাত্রা নিচ্ছি, মেশানোর পর এই দ্রবণে হচ্ছে আয়তন আমি দেখতে পাচ্ছি 200 ml। এই যখন মিশাচ্ছি 200 ml আর 100 ml এর দুইটা দ্রবণ মেশানোর ফলে মিশ্রণের আয়তন হয়ে গেছে কত, 300 ml। সেখানে গিয়ে অবশ্যই ঘনমাত্রা চেঞ্জ হবে, কারণ 200 ml এ যে ঘনমাত্রা 300 ml দ্রবণে তো একই ঘনমাত্রা থাকতে পারে না, আয়তন বেড়ে গেছে, ঘনমাত্রা অবশ্যই চেঞ্জ হবে। সো আয়তনের সাথে ঘনমাত্রার একটা রিলেশন আছে, সেই রিলেশন দিয়ে আমরা হচ্ছে কি ওই নতুন দ্রবণে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত হয় সেটা বের করব। আবার এখান থেকে আমি শুধু সালফেটের ঘনমাত্রা বের করে নিতে পারবো না। কিভাবে হচ্ছে ব্যাপারটা আসলে বলি, এখন হয়তো একটু প্যারা লাগতেছে, বললে হয়তো ক্লিয়ার হবে। মানে ব্যাপারটা দেখো, আমার হচ্ছে প্রথম যে পাত্রটা আছে, প্রথম পাত্রে কি আছে, CaCl2 আছে, সেটা ঘনমাত্রা আমি দেখতেছি দেয়া আছে হচ্ছে 0.04 মোলার, রাইট? 0.04 মোলার। এখন CaCl2 ভেঙে কি হয়, ধরো ভেঙে হচ্ছে Ca2+ আর হচ্ছে 2Cl-। ওকে, সো দেখো 0.04 এত মোলার থেকে ক্যালসিয়াম আমি কত পাচ্ছি, ক্যালসিয়াম আমি পাবো 0.04 মোলার, রাইট? কারণ এটা 1 মোল, এটা 1 মোল, কিন্তু এটা 2 মোল। তো এটা 2 মোল হলে কত হবে, 0.08, কিন্তু সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন হচ্ছে আয়তন ছিল V1 মানে কত, 200 ml, তখন ওর ঘনমাত্রা ছিল S1 ছিল কত, 0.04 m। কার ঘনমাত্রা কথা হচ্ছে, Ca2+ এর ঘনমাত্রা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? এরপর নতুন মিশ্রণে আয়তন চেঞ্জ হয়ে গেছে না, V2 কত হয়ে গেছে, V2 হয়ে গেছে হচ্ছে 200 + 100, 300 ml, রাইট? সো এই 200 + 100 যখন হয়ে গেছে তখন এই S2 কত হয়েছে, V এর সাথে S এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এটা মাথায় রেখো, V1S1 = V2S2, এভাবে লেখা যায়। এই ফর্মুলাটা কি শিখছো? এই ফর্মুলা কি পারো? যে মানে ব্যাপারটা হচ্ছে V এর সাথে S এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সোজা ভাষায় V যদি বাড়ে S হচ্ছে কমে, সে ব্যস্তানুপাতিক রিলেশন থেকেই হচ্ছে কি আমরা এই ইকুয়েশনটা দাঁড় করাইছি। সো দেখো এখন কি হবে, V1 কত, V1 হচ্ছে 200 ml। ml কেন লিখতেছি, একক তো আমরা লিখি না, এই ফর্মুলাটা একটু মনে রেখো, যে যদি হচ্ছে আমার আয়তন চেঞ্জ হয় তাহলে হচ্ছে ঘনমাত্রা কিভাবে চেঞ্জ হয় সেটার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। সো আমরা লিখবো হচ্ছে S1 এর জায়গায় কি লিখবো, 0.04, ক্লিয়ার? আর হচ্ছে V2 এর জায়গায় কি লিখবো, 300 ml। তাহলে হচ্ছে S2 এর ভ্যালু আমি জানি না, S2 এর ভ্যালু আমি বের করে ফেলবো। তাহলে S2 কি হবে, S2 হবে 200 × 0.04 ডিভাইডেড বাই 300, রাইট? এতটুকু মাথায় ঢুকছে? সো এটা যদি হয় তাহলে S2 এর ভ্যালু চলে আসতেছে 0.027 ঘনমাত্রা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? ঘনমাত্রা আগে ছিল কত, 0.04, ঘনমাত্রা এই যে কমে গেছে। ক্লিয়ার? হিসাব করে দেখো, ভ্যালু পেয়ে যাবা তোমরা। ওকে, আচ্ছা, সো এটা এভাবে করা যায়। আরেকভাবে করা যেত, কিন্তু ওই প্রসেসটা একটু বড় হতো।
অনেক লেন্দি, একটু লেন্দি হইতো, আমি এটা একটু পর দেখাচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে কি পাইছি, আমি হচ্ছে নতুন কার ঘনমাত্রা পাইছি, আমি হচ্ছে নতুন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা পাইছি। একইভাবে আমি যদি হচ্ছে গিয়ে কার ঘনমাত্রা বের করতে চাই, সালফেট আয়নের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে দেখো কি করব আমি। সালফেট আয়ন কি হচ্ছিল, Na2SO4, তাই না? Na2SO4 ভেঙে কি হয়, Na2+ বলে হয়, Na+ হয়, আর হচ্ছে গিয়ে SO4 2- হয়, রাইট? আচ্ছা, সো এখানে দেখো এইটা কত মোল দেয়া ছিল, 0.01 মোল, 0.01 মোল দেয়া ছিল। তাহলে এটার ঘনমাত্রা কত হবে? এটার ঘনমাত্রা হবে 0.01 মোল। ঘনমাত্রা ছিল মোলার, সো এটাও মোলার। আমি যদি মোল বলে থাকি ভুল বলছি, সরি। সো 0.01 মোলার, ওইটার ঘনমাত্রাও হবে 0.01 মোলার, কারণ এক মোল। এটা হয়তো 0.02, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই এগেইন, কারণ আমার হচ্ছে সোডিয়াম আয়নের ঘনমাত্রা নিয়ে কোনো কাজই নাই, আমার কোনোভাবে ক্যালসিয়াম আর সালফেটেরটা বের করতে হবে। তাহলে দেখো, যখন হচ্ছে আয়তন ছিল 100 ml, প্রথম পাত্রে, একটু কোয়েশ্চেনটার দিকে তাকাইলেই বুঝতে পারো, প্রথম পাত্রে আয়তন যখন ছিল 100 ml, তখন ঘনমাত্রা ছিল হচ্ছে 0.01 মোলার, রাইট? সো যখন হচ্ছে গিয়ে আয়তন হয়ে গেছে কত, আয়তন হয়ে গেছে হচ্ছে 300 ml, তখন S2 কত? S2 আমি জানি না, রাইট? সো S2 হচ্ছে আমি জানি না। সো S2 যেহেতু জানি না, আমি আবার ওই ফর্মুলা ইউজ করব, V1S1 = V2S2। তাহলে হচ্ছে এখান থেকে আমি পাই হচ্ছে V1 এর ভ্যালু বসাইতে হইতো। V1 এর ভ্যালু হবে হচ্ছে আমার 0.01 × 100 = V2, নতুন আয়তন 300 × S2, রাইট? সো S2 এর ভ্যালু বের করে ফেলো দেখি এখান থেকে, 0.01 × 100 / 300 আসবে হচ্ছে তোমার 0.00333, এরকম কিছু একটা আসবে। সো ইজি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, দিন শেষে হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমি হচ্ছে Na2SO4 এগুলার ভ্যালু ট্যালু বের করে ফেলছি। ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমি হচ্ছে ক্যালসিয়াম 2+ এরটা বের করছি, Na2SO4 থেকে সালফেট আয়নের ঘনমাত্রা বের করছি। সো আমার কাছে এখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আছে, ক্যালসিয়াম আয়নের নতুন দ্রবণ ওই মিশ্রণে ঘনমাত্রা আছে কত, 0.027 মোলার, আর হচ্ছে সালফেট আয়নের নতুন ঘনমাত্রা আছে, সালফেট আয়নের নতুন ঘনমাত্রা আছে কত, 0.0033333, অনেকগুলা 3, আরেকটা 3D মোলার। ওকে, সো এখন দেখো, এখন আমি যদি ক্যালসিয়াম সালফেটের কথা চিন্তা করি, ক্যালসিয়াম সালফেট যে দ্রবণটা, মানে যে জিনিসটা তৈরি হবে ক্যালসিয়াম সালফেট, সেটা ভাঙলে হয় হচ্ছে Ca2+, সালফেট হয় হচ্ছে SO4 2-। সো ক্যালসিয়াম সালফেটের রেশিওটা দেখো 1:1 না, ইন দ্যাট কেস 1:1 হলে কি হয়, কোনো স্কোয়ার ট্রয়ার আসবে না। সো আমি যদি এটা কেআইপি বের করতে চাই, এটাই 1 মোল, এটাও 1 মোল, তাহলে কেআইপি আমি যদি বের করতে চাই, আমার জাস্ট সিম্পলি Ca2+ আর হচ্ছে SO4 2- গুণ করে দিলেই হয়েছে, বুঝতে কি পারছো? সো গুণ করে দিলে কত আসে, 0.027 × 0.003 সামথিং কিছু একটা। সো এইভাবে গুণ টুন করলে যেটা আসবে 8.9 × 10⁻⁻5 কেআইপি ভ্যালু আমি পেয়ে গেছি, 8.9 × 10⁻⁻5। আর ইউনিট নিয়ে যদি কথা বলো, ইউনিট এখন ইউজুয়ালি ইউজ হয় না, তারপরে যদি ইউনিট ইউজ করতে চাও, মোল পার লিটার গুণ করে দিলে কি হয়, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। ওকে, সো এখন দেখো 8.9 × 10⁻⁵, 8.9 × 10⁻⁵, কেএসপির চেয়ে বড় না ছোট? 8.9 × 10⁻⁵, কেএসপি 2.4 × 10⁻⁵, এটা হচ্ছে কেআইপি। সো এখানে আমি দেখতেই পাচ্ছি কেআইপি কেএসপির চেয়ে বড় হয়ে গেছে, সো অতক্ষেপ পড়বে, দ্যাটস ইট, ইজি পিজি। বুঝতে পারছো? অনেক সহজ ম্যাথ ছিল, অনেক সহজ না, একটু পেঁচানো ম্যাথ ছিল। আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম যে ওই যে V1S1 = V2S2, এটা হচ্ছে অন্যভাবে করা যায়। অন্যভাবে কিভাবে করা যায়, একটু বড় প্রসেসটা, আমি শুধু ক্যালসিয়াম একটা বের করে দেখাবো এভাবে। হ্যাঁ, সো দেখো, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হচ্ছে CaCl2 যে দ্রবণটা, এখানে লেখা আছে হচ্ছে 200 ml আর হচ্ছে 0.04 মোলার।
রাইট? সো আমার হচ্ছে কি দেয়া আছে, আয়তন দেয়া আছে, আয়তন দেয়া আছে, আর হচ্ছে কি দেয়া আছে, ঘনমাত্রা, ঘনমাত্রা দেয়া আছে। সো আমরা কি এই ফর্মুলাটা শিখছিলাম না, যে ঘনমাত্রা ইকুয়ালস টু ভর কোন এককে, মোল এককে, ডিভাইডেড বাই আয়তন। এটা কি মনে আছে? আয়তন হচ্ছে লিটার এককে, মনে আছে? সো আয়তন ছিল লিটার এককে, রাইট? এটা আমরা শিখছিলাম। যদি এরকম কিছু হয়, লেখা কি অনেক খারাপ হচ্ছে? যদি এরকম কিছু হয় তাহলে আমরা এখান থেকে আমি যদি ভর বের করতে চাই, আমার তাহলে কি হবে, ঘনমাত্রা আর আয়তন গুণ হয়ে যাবে, বাট আয়তনটা লিটারে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যদি হচ্ছে গিয়ে ভর বের করতে চাই মোল এককে, তাহলে কি হবে, এই 200 ml কত লিটার হবে, 0.2 লিটার ইন্টু 0.04 m, তাইলে হচ্ছে গিয়ে 0.2 ইন্টু 0.04 মোলার গুণ হয়ে গেলে আমি মোল এককে ভর পেয়ে যাব। ছোটবেলায় শিখছিলাম আমরা না? তাহলে এটা আসবে হচ্ছে 0.008 মোল। কিসের কিসের কি কি পাইলাম, এই যে CaCl2, ওই দ্রবণে CaCl2 আছে হচ্ছে কত, 0.008 মোল। এটা পাইছি, পাইছি, ওকে। সো CaCl2 যদি 0.008 মোল থাকে, তাহলে এবার দেখো CaCl2 ভাঙে কিভাবে, ভাঙে হচ্ছে Ca2 প্লাস আর হচ্ছে Cl2Cl মাইনাস, এভাবে। এটা যদি 0.1 মোল হয়, এটাও 1 মোল হবে। এটা যদি 0.008 মোল হয়, এটাও 0.008 মোল হবে, রাইট? তাহলে আমি এটা লিখতে পারি না, Ca2 প্লাস আয়নের মোল সংখ্যা কত লেখা যায় বলো তো? Ca2 প্লাস আয়নের মোল সংখ্যা লেখা যায় হচ্ছে 0.008 মোল, রাইট? সো এই মোল সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে যখন তুমি নতুন আয়তনে ওকে নিয়ে গেছো, কোন আয়তনে নিয়ে গেছো বলো তো? ওকে নিয়ে গেছো নতুন একটা আয়তনে। কত আয়তনে নিয়ে গেছো ওকে? তুমি নিয়ে গেছো, আমি কোন কালার ইউজ করব? আচ্ছা, ওকে যে আয়তনে নিয়ে গেছো, সো মিশ্রণে Ca2 প্লাসের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই মিশ্রণে, হ্যাঁ? সো ঘনমাত্রা কিভাবে বের করি? এগেইন এই ফর্মুলা, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। সো মোল সংখ্যা কত? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, বাট আয়তনটা এবার কি চেঞ্জ হয়ে গেছে না? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। সো মোল সংখ্যা কত? 0.008 ডিভাইডেড বাই আয়তন কত? আয়তন কত হয়েছে? নতুন আয়তন, নতুন আয়তন হচ্ছে ওই যে 200 প্লাস 100 ml ছিল, নতুন আয়তন এটা না? সো তার মানে কত? 300 ml, তাহলে কত? 0.3 ml, 3 লিটার, রাইট? সো 0.3। তো এখান থেকে ভাগ করলো দিন শেষে ওই যে যেটা পাইছিলা, কত জানি পাইছিলা, 0.027 মোল পার লিটার চলে আসবে। বুঝতে পারছো? ইজি পিজি, মানে ইজি না, একটু বড়, বাট ওইভাবে যদি করো তাহলে একবারে ডিরেক্ট V1S1 = V2S2 দিয়ে বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? দিন শেষে না অ্যাকচুয়ালি একই কাজই হয়েছে, একই কাজই হয়েছে। ওই V1S1 = V2S2 তে যা হয় এখানে একই কাজই হয়েছে, বাট একটু বড় করে হয়েছে। বোঝা যাচ্ছে না, হয়তো খুঁজে পাবা না। যারা ইন্টেলেকচুয়াল মাইন্ড আছো এখানে, তারা হয়তো খুঁজে বের করতে পারবা যে ওইটা এটার মধ্যে মিলটা কোথায়। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের ফার্স্ট ম্যাথ ডান। সো এই ম্যাথ আমরা করে ফেলছি, আমরা এটা পারছি। সো এখন দেখো আমরা হচ্ছে না, আমরা কয়টা ম্যাথ করছি? আমরা 2টা ম্যাথ করছি। এখন 3 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ZnOH2 এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। এখন বলছে হচ্ছে কি সম্পৃক্ত জলীয় দ্রবণে POH এর মান। ভাই POH কোত্থেকে আসলো? আসলো আসলে POH আমরা জানি। POH কি বলতো? POH কি জানি আমরা বলতো? মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা, এটা জানি না? সো আমি যদি সামহাউ এই যে এখান থেকে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা বের করতে পারি, তাইলে আমার কাজ শেষ। তাইলে একদম সহজ, জীবন সহজ, সবই সহজ। ওকে, সো দেখো ZnOH2 আয়নের দ্রাব্যতা গুণফলের মান কত দেয়া আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া আছে। আগে আমি হচ্ছে ZnOH2 এর কাহিনীটা দেখি। কাহিনী কি হয়েছে এখানে? ZnOH2 এটা যদি ভেঙে যায়,
এর যদি ভেঙে যায় তাহলে কি উৎপন্ন হবে Zn2 প্লাস প্লাস 2OH মাইনাস, রেশিও 1:2, রেশিও কি 1:2। আচ্ছা, সো এইটার ঘনমাত্রা যদি S হয়, একটু আমি অন্য কালি দিয়ে দেখি, এটার ঘনমাত্রা যদি S হয়, এটার ঘনমাত্রাও S হবে, এটা হবে কি 2S, জানি আমরা, রাইট? ওকে, সো এটা যদি হয় তাহলে হচ্ছে আমাকে একটা জিনিস বলো, KSP কি হবে? KSP হবে হচ্ছে S ইন্টু 2S স্কোয়ার, মানে হচ্ছে আমরা জানি Zn2 প্লাস ইন্টু OH মাইনাস OH, লাস্ট ভিডিওতে বলছিলাম, সো OH স্কোয়ার, সো এখান থেকে আসতেছে হচ্ছে 4S কিউব চলে আসে। সো 4S কিউব যদি হয় তাহলে এখান থেকে আমি দেখতেছি যে 4S কিউব ইকুয়ালস টু হচ্ছে আমার একটা জিনিস দেয়া আছে, সেটা কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 দেয়া আছে, তাই না? সো আমি হচ্ছে এখান থেকে আমি যদি এস এর ভ্যালু বের করি, এস এর ভ্যালু বের করি তাহলে কি হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 বাই 4, আর এটাকে আমি করব হচ্ছে কিউবিক রুট, রাইট? সো আমি যদি এটাকে কিউবিক রুট করি তাহলে আসবে হচ্ছে 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল পার লিটার বা বড় হাতের এম। ঠিক আছে, বুঝতে কি পারছো? সো আমার যদি এস এর ভ্যালু এটা চলে আসে, আমি এস এর ভ্যালু পেয়ে গেছি কত? 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এস এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, OH এর ঘনমাত্রা আমি কেমনে বের করব? OH এর ঘনমাত্রা আমি বের করব সিম্পল, কিছুই না, 2S। OH এর ঘনমাত্রা আমি দেখতেই পাচ্ছি 2S লেখা, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এই 422 2 ইন্টু 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে হচ্ছে এটা কি হবে? 8.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4.22 ইন্টু 2, 8.44, রাইট? সো আমার হচ্ছে OH এর ঘনমাত্রা বের হয়ে গেছে। OH এর ঘনমাত্রা যদি একবার বের হয়ে যায় তাহলে আর তো কিছু করার নাই, আর কোনো কাজই বাকি নেই এই ম্যাথে, রাইট? OH এর ঘনমাত্রা একবার বের হয়ে গেছে মানে এই ম্যাথে এখন তোমার কাজ হচ্ছে জাস্ট POH বের করতে হবে। POH হচ্ছে মাইনাস লগ OH এর ঘনমাত্রা। সো OH এর ঘনমাত্রা কত? 8.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এখানে বসায় দাও 5.07 চলে আসবে POH এর ভ্যালু। মাইনাস লগ 8.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 করলে 5.07ই আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে POH এর ভ্যালু, ম্যাথ শেষ। খুবই সহজ ম্যাথ, খুবই অনেক সহজ, রাইট? আচ্ছা, POH যদি বুঝে যাও তাহলে এখন এটা একটু অন্যরকম ম্যাথ, বাট এটা আমরা পারবো, আমার বিশ্বাস আছে আমরা এটা পারবো। আসলে দেখি এটা পারি নাকি, চেষ্টা করে দেখি। এখানে দেয়া আছে এগেইন OH PH POH এই রিলেটেড ম্যাথ, বলছে যে FeCl3 এ 0.1 m জলীয় দ্রবণে pH কত হলে FeOH3 এর অধঃক্ষেপণ শুরু হবে। ভাই কি দ্রবণ দেয়া, কি pH চাইলো, কিসের অধঃক্ষেপ চাইলো, মানে কেমন লাগতেছে না? শুনেই কেমন কেমন লাগতেছে যে আমার নাম এটা, আমার বাবার নাম সেটা, রহিমের বয়স কত, এই টাইপের ম্যাথ। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বুঝো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। FeCl3 এর ঘনমাত্রা যেহেতু দেয়া আছে, আমার হচ্ছে pH যদি আমি সামহাও বের করতে পারি, pH কত হলে, pH বের করতেছি মানে কি অ্যাকচুয়ালি আমি POH ও জানি, POH জানি মানে কি আমি OH এর ঘনমাত্রা জানি, OH এর ঘনমাত্রা জানি মানে কিন্তু আমি হচ্ছে FeOH3 এর ব্যাপার স্যাপার চলে আসছি, রাইট? কিন্তু pH তো আমি জানি না, pH বের করতে হবে। pH কেমনে বের করবো? POH ধরে pH বের করবো। POH কেমনে বের করবো? OH এর ঘনমাত্রা সামহাও আগে বের করবো, তাহলে আমরা POH পাবো, তাহলে আমরা pH পাবো, অ্যান্সার পেয়ে যাবো। বোঝা গেছে? পেঁচায় যাচ্ছে, আসো আমরা করি। এখানে বলা আছে হচ্ছে শুরুতে আমাকে দিয়ে দিছে হচ্ছে FeCl3 এর ঘনমাত্রা আমাকে দিয়ে দিছে। সো ধরো FeCl3, এটা সব বিক্রিয়ায় দুই মুখে দিয়ে রাখি, Fe3 প্লাস প্লাস 3Cl মাইনাস। ওকে, ক্লিয়ার? সো FeCl3 যদি 0.1 হয়, 0.1 হয়, এটা কত হবে? 0.1 m, রাইট? Cl নিয়ে আসলে মাথা ব্যথা নাই, কোথাও ক্লোরাইড নিয়ে নাই, তাও এটা 0.3 m হবে, 3 গুণ হবে, রাইট? ওকে, ক্লিয়ার? ওকে, সো Fe3 প্লাস এখানে হচ্ছে 0.1 m। এখন ভাইয়া এখানে আমরা যদি একটা জিনিস দেখি, আমার Fe3 প্লাসের ঘনমাত্রা আমি পেয়ে গেছি, আমার কতটুকু Fe, কিন্তু Fe3 প্লাস এর চেয়ে বেশি আসবে না, কোনোভাবেই আসবে না। এখন হচ্ছে আমি OH FeOH এর দিকে তাকাই, FeOH3 এটার দিকে একটু তাকাই, এটার দিকে তাকাই, তাহলে দেখো কি হয়।
FeOH3 ভাঙলে পাওয়া হচ্ছে Fe2 প্লাস Fe3 প্লাস 2 প্লাস কেন পাবো আর হচ্ছে 3OH মাইনাস। ওকে, সো এখন দেখো একটা জিনিস দেখো তো, এটা যদি S হয় এটা কত 3S না, আর এটা কি S। সো আমাকে একটা জিনিস বলো তো, আমি S দেখতেছি, এখানেও S, এখানে 3S। সো এখন এই অবস্থায় আমরা জানি KSPর ভ্যালু হয় হচ্ছে 20, আগেরটাই চলে আসলাম কেন, এই অবস্থায় আমরা জানি যে 27S⁴ হয় KSPর ভ্যালু, তাই না? সো যদি এটা হয়, এটা থেকে কি আমরা KSPর ভ্যালু দেয়া আছে, এটা থেকে কি আমরা S এর ভ্যালু বের টের করেই ম্যাথ করতে পারবো ভাই কোনোভাবে? অ্যান্সার হচ্ছে না, এভাবে আমরা করতে পারবো না। এতক্ষণ ধরে করছি দেখে যে এবারও করতে পারবো, এটা হচ্ছে না এবার। ওকে, সো এবার যেটা করতে হবে, একটু তাকাও, KSPর ভ্যালু কত দেয়া, 2 × 10⁻³ তাহলে এখন একটা জিনিস দেখো, KSP FeOH3 এর জন্য KSP সমানের দাগটা অনেক বড় হয়ে গেছে। FeOH3 এর জন্য KSP কি হবে, হবে হচ্ছে Fe3 প্লাস আর হচ্ছে OH মাইনাস তার উপর হচ্ছে কিউব, রাইট? কেন কিউব হয়েছে? কারণ আমরা একটু আগেই দেখছি, কি দেখছি, যে FeOH3 যখন ভাঙে মানে আয়নিত হয় তখন কি হয়, Fe3 প্লাস হয় আর হচ্ছে 3OH মাইনাস হয়। সো 3 বার OH যদি আমি গুণ করে দিই, FeOH এর মাথায় 3 চলে আসবে, রাইট? আচ্ছা, এখানে আমার কিছু কিছু জিনিসের ভ্যালু দেয়া আছে, কিছু কিছু জিনিসের ভ্যালু দেয়া আছে, যেমন KSPর ভ্যালু দেয়া আছে 2 × 10⁻³ বলাই আছে, রাইট? আচ্ছা, এটা বলা আছে, এটার ভ্যালুও বলা আছে, কত বলা আছে, 0.1 মোলার। একটু আগে আমরা দেখছি, মনে আছে 0.1 মোলার কেন হয়েছে ভাই? ওই যে FeCl3 এর ঘনমাত্রা দেয়া ছিল না, FeCl3 এর ঘনমাত্রা, এই যে FeCl3 বলা ছিল হচ্ছে তোমার 0.1 মোলার, মনে আছে? সো এখান থেকে আমরা বের করছিলাম যে Fe3 প্লাসও তাইলে 3Cl মাইনাস, Fe3 প্লাসও তাইলে 0.1 মোলার হবে, রাইট? সো Feর ভ্যালু আমরা জানি, Fe3 প্লাসের ঘনমাত্রা আমরা জানি, কিন্তু একটা জিনিস জানি না, এর ঘনমাত্রা আমরা জানি না। সো এর ঘনমাত্রা আমরা লিখিয়ে দিলাম OH মাইনাস, থাকুক এমনি। তাহলে এখন আমার কাজ হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা বের করে ফেলা। সো OH মাইনাসের ঘনমাত্রা আমি যদি বের করতে চাই, OH মাইনাসকে একা করে দাও, একা করে দেওয়ার জন্য কি করতে হবে, 2 × 10⁻³ সেটাকে আমি হচ্ছে কি দিয়ে ভাগ দিব, 0.1 দিয়ে ভাগ দিব। তাহলে এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 2 × 10⁻⁻38। এখন যদি আমি OH এর ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে, OH মাইনাস এই রুট কিউবটা ওই পাশে চলে যাবে, সো কিউবিক রুট অফ 2 × 10⁻⁻38, ঠিক আছে? সো আলটিমেটলি এটাকে যদি তুমি হচ্ছে কিউবিক রুট করো তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 2.52 × 10⁻30। ক্লিয়ার? বুঝা গেছে? সো আমি হচ্ছে OH এর ঘনমাত্রা পেয়ে গেছি, যে OH এর ঘনমাত্রা কত হতে হবে যাতে করে হচ্ছে Fe 0.1 থাকলেও, বুঝো OH এর যে ঘনমাত্রা আমি পাইছি, এই ঘনমাত্রা অ্যাকচুয়ালি কি সিগনিফিকেন্স দিচ্ছে, মানে হচ্ছে OH এর ঘনমাত্রা যদি এত হয় তাহলে Fe এর ঘনমাত্রা মানে ফেরিক আয়নের যে ঘনমাত্রা সেটা 0.1 থাকলেও, সেটা কত, 0.1 থাকলেও এই ফেরিক আয়নের ঘনমাত্রা তো আমাদের জানায় যে 0.1ই হবে, তাই না? সো ফেরিক আয়নের ঘনমাত্রা 0.1 থাকলেও এই KSPর ভ্যালুটা মানে এদের আয়নের গুণফলটা KSPর ভ্যালু সমান হয়ে যাবে। আমি আবার বলতেছি, এটা কি সিগনিফিকেন্স দিচ্ছে যে 2.52 × 10⁻13 OH মাইনাসের ঘনমাত্রা যদি হয়, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হয়, এই ভ্যালু যদি পাও তাইলে হচ্ছে ফেরিক আয়নের ঘনমাত্রা যখন হয়েছে 0.1 তখন হচ্ছে এদের আয়নিক গুণফলের ভ্যালু KSP সমান হচ্ছে, রাইট? তার মানে এই অবস্থায় এসে দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। এখন যদি আর কিছু পরিমাণ OH বেশি দিয়ে দাও তাহলে গুণফল বেড়ে যাবে, KSPর চেয়ে বেশি ভ্যালু চলে আসবে আয়নিক গুণফলে, তখন হচ্ছে কিন্তু অধক্ষেপ পড়া শুরু হবে। বুঝতে পারছো? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ OH এখানে আসছে, এর চেয়ে বেশি দিলে এদের গুণফলের ভ্যালু KSPকেও ছাড়ায় যাবে, রাইট? সো দেখো OH মাইনাসের ভ্যালু আমরা পেয়ে গেছি। সো OH মাইনাসের এই ভ্যালুর মানে কি, এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি 2.52 × 10⁻13 হয়, আরেকটা জিনিস Fe3 প্লাস বা ফেরিক আয়নের ঘনমাত্রা কিন্তু এখানে ফিক্সড 0.1 m,
এটার বেশি কিন্তু হইতে পারবে না, কমও বেশি হইতে পারবে না, সোজা ভাষায় 0.1 mE হবে। তাহলে ইন দ্যাট কেস যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 2.52 × 10⁻13 হয়, তাহলেই এই যে ফেরিক আয়ন Fe3+ আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফল বা আয়নিক গুণফল KSP সমান হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকেই তো এটা পাইছি। সো এইটা আর 0.1 যদি আবার গুণ করে দাও, এই ভ্যালুই পাবা, KSP সমান ভ্যালুই পাবা। এর চেয়ে বেশি যদি OH দ্রবণে চলে আসে কোনোভাবে, একটু বেশিও চলে আসে, তাহলে এদের গুণফল হচ্ছে KSPর ভ্যালুকে এক্সিড করবে। যদি KSPর ভ্যালুকে ছাড়ায় যায় এদের গুণফল মানে আয়নিক গুণফল, তাহলে তো অধক্ষেপ পড়া শুরু হবে। বুঝতে কি পারছো কেন আমি OH এর ঘনমাত্রা KSP থেকে বের করছি? ক্লিয়ার? আচ্ছা, সো OH এর আমি ঘনমাত্রা পেয়ে গেছি। সো OH এর ঘনমাত্রা আমি যদি পেয়ে যাই, তাহলে তো আমি POH-ও পেয়ে যাব। POH-ও তো পেয়ে যাব। সেটা কত হবে? -log OH এর ঘনমাত্রা। OH এর ঘনমাত্রার জায়গায় এটা বসায় দিবা। যদি এটা বসায় দাও তাহলে কত অ্যান্সার আসবে? -13, তো হ্যাঁ 12.60 কাছাকাছি একটা অ্যান্সার আসবে। ওকে, কিন্তু POH চায় নাই তোমার কাছে, চাইছে PH। এখন আমরা এটা তো সবাই জানি, এখানেই করে ফেলি যে PH প্লাস POH ইকুয়ালস টু হচ্ছে 14। সো আমার হচ্ছে POH আমি জানি 12.6, তাহলে PH এর ভ্যালু কত আসবে? PH এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 14 থেকে 12.6 বাদ দাও 1.4। দ্যাটস ইট, ইজি পিজি। বুঝতে পারছো? তো এইখান থেকে এর চেয়ে খুব কঠিন ম্যাথ এইচএসসির জন্য আসবে না, বাট অ্যাডমিশন রিলেটেড আরও কিছু ম্যাথ আছে যেগুলো আমরা দেখব। আজকে বেসিকলি আমাদের পড়াশোনা আসলে এতটুকুই। সো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।